সাক্ষীর শ্রুতিগল্পের আসরে আবার একবার সকলকে স্বাগত জানাই। আজ পড়ে শোনাব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি মর্মস্পর্শী গল্প, শেষের রাত্রি। মাসি, ঘুমো জ্যোতি, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলছিল মণিকে তার বাপের বাড়ি ভুলে যাচ্ছি। ওর বাপ যেন এখন কোথায়? সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে। সেইখানে মণিকে পাঠিয়ে দাও না। আর কতদিন ও রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে নাই জানল? চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে একেবারে অস্থির। মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা আবশ্যক। মণির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মতো। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি? তোমার জ্যাঠতুতো বউ অনাথকে দেখলাম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি। তো বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিইনি, দেখতে ইচ্ছে করে। সে কি কথা? যতীনকে একলা ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ। তা যাই বলুক, ওর এই দশা দেখে যাবে কি করে? আমার 3 ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের মেয়ে। শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে আমার মা ভারী। তোমার মায়ের ভাব পাছা আমি বুঝতে পারিনি, কিন্তু যতীনের এই সময়ে তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন, সে আমি তোমাকে বলে রাখছি। তা জানি, তোমাকে 1 লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই। আমি গেলে বিশেষ কোনো, তুমি গেলে কোনো ক্ষতি নেই, সে কি আমি জানি নে। কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে আমি সব খুলেই লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না। তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে তুমি ভোলাতে পারবে না। এই বলিয়া মাসি চলিয়া আসিলেন। মণি খানিকক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল। পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি সই, বসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ওমা, সে কি কথা? যাবে কোথায়? স্বামী যে রোগে শুষছে। আমি তো কিছুই করিনি, করতে পারিও নি। বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এমন করে আমি থাকতে পারি নে, তা বলছি। ধন্যী মেয়ে মানুষ তুমি, যা হোক। সে আমি ভাই, তোমাদের মতো লোক দেখানি ভান করতে পারিনি। পাছে কেউ কিছু মনে করে সেই বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয়। তা কি করবে শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে আর বাঁচি নে। চললুম, আমার কাজ আছে। বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি কাঁদিয়াছে। এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল। বলিল, মাসি, এই জানালাটা আর একটু খুলে দাও, আর ওই আলোটা এই ঘরে দরকার নেই।
জানলা খুলিতেই স্তব্ধ রাত্রি অনন্ত তীর্থপথের পথিকের মতো রোগীর দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল। কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল। যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল। সেই মুখের ডাগর দুটি চক্ষু মোটা মোটা জলের ফোঁটায় ভরা। সে জল আর শেষ হইল না, চিরকালের জন্য ভরিয়া রহিল। অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন। ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে। এমন সময়ে হঠাৎ সে বলিয়া উঠিল, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল, আমার ঘরে ওর মন বসেনি। কিন্তু দেখো, না বাবা, ভুল বুঝেছিলুম, সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন, ঘুমো বাবা, আমাকে একটু ভাবতে দাও, একটু কথা কইতে দাও, বিরক্ত হইও না মাসি। আচ্ছা বলো বাবা। আমি বলছিলুম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে। একদিন যখন মনে করতুম আমরা কেউ মনির মন পেলুম না, তখন চুপ করে সহ্য করেছি। তোমরা তখন, না বাবা, অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনি নিজের মন এখনো বোঝেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর। ঠিক কথা যতীন, সেই জন্যই ওর ছেলে মানুষিতে কোনো দিন কিছু মনে করিনি। মাসি এই কথার কোনো উত্তর করিলেন না, কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতীন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে। বৃষ্টির ছাঁট আসিয়াছে, তবু ঘরে যায় নাই। কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়াছিল। একান্ত ইচ্ছা মণি আসিয়া মাথায় একটু হাত বুলাইয়া দেয়। মণি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে। তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন। সে বিরক্ত হইয়া তাহাকে ফিরাইয়া দিয়াছে। সে বিরক্তির মধ্যে কত যে বেদনা তাহা তিনি জানিতেন। কতবার তিনি যতীনকে বলিতে চাহিয়াছেন, বাবা, তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না, ও একটু চাহিতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চাই। কিন্তু এসব কথা বলিবার নহে, বলিলেও কেহ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসাইয়াছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃত পাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে, এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না। তাই পূজা চলিতেছিল, অর্ঘ্য ভরিয়া উঠিতেছিল। বরলাভের আশা পরাভব মানিতেছিল না। মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে, এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল, আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার ওপর রাগ করতে। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই তারাগুলির মতো, সমস্ত অন্ধকার লেপে রাখে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করি, কত ভুল বুঝি, তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? কোথা থেকে আমার মনের ভেতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে। মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন। অন্ধকারে তাহার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেহ দেখিতে পাইল না। আমি ভাবছি মাসি, ওর অল্প বয়স, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের যতীন? ওর তো ঠিক বয়স। আমারও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অন্তরের মধ্যে বসিয়েছি, তাতে ক্ষতি হয়েছে কি? তাও বলি, সুখেরই বা এত বেশি দরকার কিসের? মাসি, মনের মনকে যেই জাগবার সময় হলো অমনি আমি। ভাবা কেন যতীন? মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য? হঠাৎ
অনেক দিনের শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল। ওরে মন যখন জাগলে না রে, তখন মনের মানুষ এলো তারে, মন যখন জাগলে না রে। মাসি, ঘড়িতে কটা বেজেছে? 9টা বাজবে। সবে 9টা? আমি ভাবছিলাম বুঝি 2টো 3টে কি কটা হবে। সন্ধ্যার পর থেকে আমার দুপুর রাত আরম্ভ হয়। তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন? কালও সন্ধ্যার পরে এইরকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না। তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি। মনি কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্য মসুরির ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায়। বলো কি মাসি, মনি কি তবে? সেই তো তোমার জন্য সব পথ্যি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? ও, আমি ভাবতুম মনি বুঝি। মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লেই আপনিই করে নেয়। আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল, তাতে বড় সুন্দর একটি স্বাদ ছিল। আমি ভাবছিলাম তোমারই হাতের তৈরি। কপাল আমার, মনি কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে। জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না। তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো, তবে দেখতে পাবে মনি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে। আমি যদি তোমার এ ঘরে ওকে সর্বদা আসতে দিতুম, তাহলে কি আর রক্ষা থাকতো? ও তো তাই চায়। মনির শরীরটা বুঝি? ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া কিছু নয়। ওর মন বড় নরম কি না, তোমার কষ্ট দেখলে দুদিনই যে ওর শরীর ভেঙে পড়বে। মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে? ও আমাকে বড্ড মানে বলেই পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়। ওই আমার আরেক কাজ হয়েছে। আকাশের তারাগুলি যেন করুণা বিগলিত চোখের জলের মতো জলজল করিতে লাগিল। যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে, যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করিল, এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে, যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপরে আপনার রোগক্লান্ত হাতটি রাখিল। একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া যতীন বলিল, মাসি, মনি যদি জেগেই থাকে, তাহলে একবার যদি তাকে। এখনই ডেকে দিচ্ছি বাবা। আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাইনে, কেবল 5 মিনিট। দুটো একটা কথা যা যা বলবার আছে। মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনিকে ডাকিতে আসিলেন। এদিকে যতীনের নাড়ি দ্রুত চলিতে লাগিল। যতীন জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই। 2 যন্ত্র 2 সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। মনি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনর্গল বকিতেছে, হাসিতেছে। দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে। যতীন নিজেকেই দোষ দিয়াছে। সে কেন অমন সামান্য যাহা তাহা লইয়া কথা কহিতে পারে না? পারে না যে তাহাও নয়, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে যতীন তো সামান্য বিষয় লইয়াই আলাপ করিতে পারে, কিন্তু পুরুষের যাহা তাহা তো আর মেয়েদের যাহা তাহার সঙ্গে ঠিক মেলে না। বড় কথা একলাই একটানা বলিয়া যাওয়া চলে, অন্য পক্ষ মন দিল কি না খেয়াল না করিলেই হয়। কিন্তু তুচ্ছ কথায় নিয়ত 2 পক্ষের যোগ থাকা চাই। বাঁশি একাই বাজিতে পারে, কিন্তু 2-এর মিল না থাকিলে করতালির খচমচ জমে না। সেজন্যে কত সন্ধ্যাবেলায় যতীন মনির সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে,
দুটো চারটে টানাবোনা কথার পরেই কথার সূত্র একেবারে ছিঁড়িয়া গিয়াছে। তাহার পর সন্ধ্যার নীরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে। যতীন বুঝিতে পারিয়াছে মণি পালাইতে পারিলে বাঁচে। এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে, কেননা দুইজনে কথা বলা কঠিন, তিনজনে অনেক সহজ। মণি আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে যতীন তাহাই ভাবিতে লাগিল। ভাবিতে গেলে কথাগুলি কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে, সেসব কথা চলিবে না। যতীনের আশঙ্কা হইতে লাগিল আজকের রাত্রের 5 মিনিটও কি ব্যর্থ হইবে, অথচ তাহার জীবনের এমনতর নিরালা 5 মিনিট আর কটাই বা বাকি আছে কে জানে। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা, কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তাও ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালেই চলে যেও, আজ যেও না। মাসি, আমি তোমাদের তিথি বার ওইসব মানিনি, আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কথা আছে। বেশ তো, এখনো সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোর হাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে গিয়ে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করব বলো, গাড়ি তো আমার জন্য বসে থাকবে না। অনাথ চলে গেছে, 10 মিনিট পরে সে এসে আমাকে নিয়ে যাবে। এই বেলা আমি তার সঙ্গে দেখা সেরে আসি। না, তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে আমি যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে, কিন্তু যত দিন বেঁচে থাকবি এই দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, ভগবান আছেন, সে কথা একদিন বুঝবি। মাসি, তুমি অমন করে শাপ দিও না বলছি। ওরে বাপরে, আর কেন বেঁচে আছিস রে বাপ, পাপের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না। মাসি একটু দেরি করিয়া রোগীর ঘরে গেলেন। আশা করিলেন যতীন ঘুমাইয়া পড়িবে, কিন্তু ঘরে ঢুকিতেই দেখিলেন বিছানার উপর যতীন নড়িয়া চড়িয়া উঠিল। মাসি বললেন, এই এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে, মণি এলো না? এত দেরি করলে কেন মাসি? গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কি কান্না। আমি বলি হয়েছে কি, আরও তো দুধ আছে, কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে। বউয়ের এ লজ্জা কিছুতেই যায় না। আমি তাকে অনেক ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি, আজ আর তাকে আনলুম না, সে একটু ঘুমোক। মণি আসিল না বলিয়া যতীনের বুকের মধ্যে যেমন বাজিল তেমনি সে আরামও পাইল। তাহার মনে আশঙ্কা ছিল যে পাছে মণি সশরীরে আসিয়া মণির ধ্যান মাধুরীটুকুর প্রতি জুলুম করিয়া যায়, কেননা তাহার জীবনে এমন অনেকবার ঘটিয়াছে। দুধ পুড়াইয়া ফেলিয়া মণির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হইয়া উঠিয়াছে, ইহার রসটুকুতে তাহার হৃদয় ভরিয়া ভরিয়া উঠিতে লাগিল। মাসি। কি বাবা? আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না। জীবনেই যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করি নে। মাসি, তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার
মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল, তাহার মনেই যেন আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, কল্যাণী। তাহারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর স্বহস্তের আশীর্বাদের মালা। তাহাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া আবার যেন নূতন করিয়া শুভদৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মনির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূ মনি, এই একটুখানি মনি আজ যেন বিশ্বরূপ ধরিল। জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্র বেদির উপরে সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পূর্ণ ধারায় ভরিয়া উঠিল। যতীন জোড়হাত করিয়া মনে মনে কহিল, এত দিনের পর ঘুমটা খুলিল, এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। অনেক কাঁদাইয়াছ, সুন্দর হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। কষ্ট হচ্ছে মাসি, কিন্তু যত কষ্ট মনে করছ তার কিছুই নয়। আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে। বোঝাই নৌকোর মতো এতদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল, আর যেন বাঁধন কাটা পড়েছে। সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলল। এখন তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে যেন আমার বলে মনে হচ্ছে না। এই দুদিনে মণিকে একবারও দেখিনি মাসি। পিঠের কাছে আর একটা বালিশ দেব কি যতীন? আমার মনে হচ্ছে মাসি, মনিও যেন চলে গেছে, আমার বাঁধন ছেঁড়া দুঃখের নৌকোটির মতো। বাবা, একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। আমার উইলটা কাল লেখা হয়ে গেছে, সে কি আমি তোমায় দেখিয়েছি? ঠিক মনে পড়ছে না। আমার দেখবার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ, তাই বলছিলুম। সে আবার কি কথা? আমার তো কেবল এই একখানা বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি সবই তো তোমার নিজের রোজগার। কিন্তু এই বাড়িটা কিসের বাড়ি আমার? কত দালান তুমি বাড়িয়েছ, আমার সেটুকু কোথায় আছে খুঁজেই পাওয়া যায় না। মনি কিন্তু তোমাকে ভিতরে ভিতরে খুব, সে কি জানি নে যতীন, তুই এখন ঘুমো। আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই সব রইল মাসি। ও তো তোমাকে কখনো অমান্য করবে না, সেজন্য অত ভাবছ কেন বাছা? তোমার আশীর্বাদই আমার সব। তুমি আমার উইল দেখে কোনো অন্য কথা কোনো দিনও মনে করো না। ও কি কথা যতীন? তোমার জিনিস তুমি মনিকে দিয়েছ বলে আমি মনে করব? আমার এমনি পোড়া মন। তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ, সেই তো আমার সকল সুখের বেশি বাপ। কিন্তু তোমাকেও আমি, দেখ যতীন, এইবার আমি রাগ করব। তুই চলে যাবি আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি। মাসি, টাকার চেয়ে আরও বড় যদি কিছু তোমাকে দিয়েছিস যতীন, ঢের দিয়েছিস। আমার শূন্য ঘর ভরেছিলি, এ আমার অনেক জন্মের ভাগ্য। এতদিন তো বুক ভরে পেয়েছি, আজ আমার পাওনা যদি ফুরিয়ে গিয়ে থাকে তো নালিশ করব না। দাও দাও, সব লিখে দাও, সব লিখে দাও। বাড়ি ঘর জিনিসপত্র, ঘোড়াগাড়ি, তালুক পুলুক যা আছে সব মনির নামে লিখে দাও। এসব বোঝা আমার সইবে না। তোমার ভোগে রুচি নেই, কিন্তু মনির তো বয়স অল্প, তাই। ও কথা বলিস নে, ও কথা বলিস নে। ধনসম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা
কেন ভোগ করবে না মাসি? না গো না, পারবে না, পারবে না। আমি বলছি ওর মুখে রুচবে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতে কোনো রস পাবে না। যতীন চুপ করিয়া রহিল। তাহার অভাবে সংসারটা মনির কাছে একেবারে বিস্বাদ হইয়া যাইবে। এ কথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তাহা সে যেন ভাবিয়া ঠিক করিতে পারিল না। আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল, এমনি ঘটে। আমরা তো হাজার হাজার বছর হইতে দেখিয়া আসিলাম, সংসার জোড়া এই সমস্ত আয়োজন এ তো বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারি নে। কম কি দিয়ে যাচ্ছ বাছা? এই ঘর বাড়ি টাকা কড়ির ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে, তার মূল্য ও কি কোনোদিনও বুঝবে না? যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দিন, এই আশীর্বাদ ওকে করি। আর একটু বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মনি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপর ধোবাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য, বোধহয় আমি ঠিক সেই সময় স্বপ্ন দেখছিলুম, যেন মনি আমার ঘরে আসতে চাইছে। দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেইটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে আমি মরে যাচ্ছি, নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। বাবা, তোমার পায়ের উপরে এই পশমের শালটা টেনে দিই, পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা কিন্তু মনির তৈরি। এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্যে তৈরি করেছিল, কাল শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাত দিয়া নাড়াচাড়া করিল। মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এটি বুনিয়াছে, তার মনের সেই প্রেমের ভাবনাটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কেবল পশম দিয়া নহে, মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া ইহা বোনা। তাই মাসি যখন শালটা তাহার পায়ের উপর টানিয়া দিলেন, তখন তাহার মনে হইল মনি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদসেবা করিতেছে। কিন্তু মাসি, আমি তো জানতুম মনি সেলাই করতে পারে না। সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে, তাকে দেখিয়ে দিতে হয়েছে। তবে ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা ভুল থাক না, ও তো আর প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না। ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে, এই কথা মনে করিয়াই যতীনের আরও বেশি আনন্দ হইল। বেচারা মনি পারে না, জানে না, বারবার ভুল করিতেছে, তবু ধৈর্য ধরিয়া রাত্রির পর রাত্রি সেলাই করিয়া চলিয়াছে। এই কল্পনাটি তাহার কাছে বড় করুণ, বড় মধুর লাগিল। এই ভুলে ভরা শালটাকে আবার সে একটু নাড়িয়া চাড়িয়া লইল। মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হ্যাঁ যতীন, আজ রাত্রে থাকবেন। কিন্তু আমাকে যেন মিছিমিছি ঘুমের ওষুধ না দেওয়া হয়। দেখেছ তো, ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্ট বাড়ে। আমাকে ভালো করে জেগে থাকতে দাও। জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল। কাল সেই দ্বাদশী আসছে। কাল সেই দিনকার রাত্রে সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধহয় মনে নেই। আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই। কেবল তাকে তুমি 2 মিনিটের জন্য ডেকে দাও। চুপ করে রইলে কেন? বোধহয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল, এখন যাতে আমার মনে কোনো... কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলছি মাসি,
আজ রাত্রে তার সঙ্গে দুটি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে। তাহলে বোধহয় আর ঘুমোবার ওষুধ দিতে হবে না। আমার মন তাকে কিছু বলতে চাইছে বলেই এই 2 রাত্রি আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন করে কেঁদো না। আমি বেশ আছি। আমার মন আজ কেমন ভরে উঠেছে। আমার জীবনে এমন আর কখনোই হয়নি। সেই জন্যই আমি মণিকে ডাকছি। মনে হচ্ছে আজ যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো। তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলুম, বলতে পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয়, তাকে এখনই ডেকে দাও। এরপরে তো আর সময় পাবো না। না না মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারি নে। এতদিন তো শান্ত ছিলে, আজ কেন তোমার এমন হলো? ওরে যতীন, ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে। আজ আর পারছি নে। মণিকে ডেকে দাও, মণিকে ডেকে দাও। তাকে বলে দেব কালকের রাতের জন্য যেন। যাচ্ছি যাচ্ছি বাবা। শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মণি শোবার ঘরে গিয়া মেঝের ওপর বসিয়া ডাকিতে লাগিলেন, ওরে ওরে আয়, একবার আয়, আয় রে রাক্ষসী। যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাখ। সে যে মরতে বসেছে, তাকে আর মারিস নে। যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিয়া কহিল, মণি? না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন? একবার তোর বউ ঠাকরুনকে ডেকে দে না। কাকে? বউ ঠাকরুনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় আছেন? সীতারামপুরে। আজ গেছেন? না তো, আজ 3 দিন হলো গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল। সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি যখন আসিলেন, যতীন মণির কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন এক সময়ে বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মণি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল। কোনো মতেই দরজা একটুকুর বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগল, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মণি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলুম, কিন্তু এখানে তার জায়গা হলো না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। ভাবিলেন যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতেছিলাম, সেও আর টিকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো। প্রবঞ্চনার দ্বারা বিধাতার মার ঠেকাইবার চেষ্টা করা কিছুই নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি, সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়। আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাবো? না হয় তোরই কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর না। না 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 না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে, তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। আর বকিস নে যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও মা, ও তো একেলে নাম হলো না। না না, একেলে নাম না মাসি,
তুমি তো আমার সাবেক কেলে, সেই সাবেককাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসব, এই কামনা তো আমি করতে পারি নে। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও? বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমিই দুর্বল, সেই জন্যই আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি, কিন্তু আমার সাধ্য কি আছে, কিছুই করতে পারিনি। মাসি, এ জীবনের শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলুম না, কিন্তু এ সমস্তই আমার জমা রইল। আসছেবারে মানুষ যে কি পারে তা আমি দেখাবো। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে কি ফাঁকি তা আমি বুঝেছি। যাই বলো বাছা, তুমি নিজে কিছুই নাওনি, পরকেই সব দিয়েছ। মাসি, একটা গর্ব আমি করব, আমি সুখের ওপরে জবরদস্তি করিনি, কোনো দিন এ কথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি, আমি সেই জিনিস চেয়েছিলুম যার উপরে কারোর সত্ত্ব নেই। সমস্ত জীবন হাত জোর করে অপেক্ষাই করলুম, মিথ্যেকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া করবেন। ও কে? ও কে মাসি? মাসি, ও কে? কই, কেউ না তো যতীন। মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো না গো, আমি যেন না বাছা, কাউকে তো দেখলুম না, আমি কিন্তু স্পষ্ট যেন কিচ্ছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন, কয় রাত্রি এমনি করে তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার এই লোকটি এখানে থাকবে। না না না, না মাসি, না না, তুমি যেতে পাবে না। আচ্ছা বাছা, আমি না হয় ওই কোণটাতে গিয়ে বসছি। না 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 না, তুমি আমার পাশেই বসে থাকো, আমি তোমার হাত কিছুতেই ছাড়ছি নে, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তো তোমারই হাত থেকে ভগবান আমাকে আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কইবেন না যতীনবাবু, সেই ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো? মিথ্যে কথা, সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি, ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার আর কোনো দরকার নেই, আমি মরতে ভয় করি নে। মাসি, জমির চিকিৎসা চলছে, তার উপর আবার সব ডাক্তার জড়ো করেছ কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যেকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না, তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? আচ্ছা, তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা, শো বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমো। না না মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে ঘুমোতে হয়তো আমার আর ঘুম ভাঙবে না, এখনো আর একটু আমার জেগে থাকার দরকার আছে। তুমি তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ও ওই যে, ওই যে আসছে, এখনই আসবে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে, একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মণি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মণি। মণি? সেই দরজাটা কি সব খুলে গেছে? সব খুলেছে বাবা আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের ওপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি।
শাল নয় যতীন, বউ তোর পায়ের উপর পড়েছে, ওর মাথায় হাত রেখে ওকে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে বউ, অমন করে কাঁদিস নে। কাঁদবার সময়, কাঁদবার সময় তো এই আসছে, এবার একটুখানি চুপ কর, অমন করে কাঁদিস নে।